আমরা যা দেখছি এই কর্মকাণ্ডের পিছনে যারা আছে তারা অধিকাংশ হচ্ছে বিএনপির দলের সাথে তারা সংশ্লিষ্টতা। এই যে আবার মিথ্যা মামলা দেওয়ার যে এই যে প্রবণতা বিগত 17 বছর 16 বছর আমরা যেগুলো দেখেছি, আমরা 5ই আগস্টের পরবর্তী সময়টাতে আমরা ঠিক সেম একই কাজগুলো দেখতেছি। আসলেই জামাত ইসলামের সাথে আপনাদের জোট, আপনাদের দল কি কোনো জোট হচ্ছে কিনা? শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড সহ অসংখ্য বোমা নিক্ষেপ করা হয়েছে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। পাক্ষিক কেরানীগঞ্জের আলোর স্টুডিও থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কেরানীগঞ্জের আলো জনগণের কথা বলে, অসহায় ব্যক্তিদের কথা বলে। আজ আমরা কফি আড্ডায় আমন্ত্রণ জানিয়েছি ইসলামিক আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মাওলানা জহিরুল ইসলাম সাহেব, আপনার নিকট জানতে চাচ্ছি যে দেশ স্বাধীন হয়েছে, আসলে আমরা কি স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলে মনে করেন? আসলে সর্বোপরি এটার উত্তর তো আর এক কথায় দেওয়া যায় না। আমরা যেটা মনে করি, দীর্ঘদিন পর্যন্ত প্রায় 16 বৎসর পর্যন্ত মানুষের আসলে আওয়ামী লীগ ব্যতীত ভিন্ন মতের যারা রাজনৈতিক সংশ্লিষ্টতা যাদের রয়েছে, তারা কেউ স্বাধীনভাবে সমাজে চলাফেরাও করতে পারেননি, কথাও বলতে পারেননি, রাজনৈতিক সভা সমাবেশ মিছিল মিটিংও তারা ঠিকমতো করতে পারেননি। অর্থাৎ একজন দেশের নাগরিক হিসেবে যতগুলো মৌলিক অধিকার নিয়ে সমাজে চলাফেরা করবার বা বসবাস করবার যে কথা, এগুলো আসলে মানুষ পায়নি। সেখান থেকে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণবিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে যে অভ্যুত্থানটা হয়েছে, এটার মাধ্যমে আর যাই হোক আমরা একটা স্বাধীনতার মূল যে স্বাদ, এটা মনে মনে হলেও আমরা একটা ভোগ করতেছি বা তৃপ্তি পাচ্ছি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে বলতেই হয় যে আমাদের 5ই আগস্টের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যেইভাবে জ্বালাও পোড়াও, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বাড়িঘরের উপরে হামলা, আগুন দেওয়া, এই যে আবার মিথ্যা মামলা দেওয়ার যে এই যে প্রবণতা বিগত 17 বছর 16 বছর আমরা যেগুলো দেখেছি, আমরা 5ই আগস্টের পরবর্তী সময়টাতে আমরা ঠিক সেম একই কাজগুলো দেখতেছি। তবে এটাতে আপনাকে আমরা একটু থামাতে চাচ্ছি যে এই কাজগুলো কারা করছে আপনার দৃষ্টিকোণ থেকে? আমি তো আসলে স্পেশালি তাদের নাম ইন্ডিভিজুয়ালি আমি যদি বলি আসলে কেমন হবে। আমরা যা দেখছি এই কর্মকাণ্ডের পিছনে যারা আছে তারা অধিকাংশ হচ্ছে বিএনপির দলের সাথে তারা সংশ্লিষ্টতা বেশি। আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই কেরানীগঞ্জে একটা মিথ্যা মামলা হলো, মানে একটা মামলা দায়ের করা হলো, রিয়াজ হত্যা মামলা। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আমাদের রিয়াজ, আমাদের কেরানীগঞ্জের সন্তান, আটি ভাওয়ালের। তার ব্যাপারে যে মামলাটা যেভাবে করা হলো, যারা যারা মামলার সাক্ষী হলো, যাদেরকে আসামি করা হলো, এদের অধিকাংশ একদম কি বলে 80% লোকের এর সাথে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা ছিল না, দূরতম কোনো সংশ্লিষ্টতা ছিল না। এই মামলা করে আমরা বিগত 16 বছরের মতো আবার হয়রানির নতুন একটা কালচার আমাদের এখানে চালু হলো। এটা আসলে দুঃখজনক। তবে দুঃখজনক হলেও আমরা প্রশাসনের সাথে আমাদের দলীয়ভাবে আমরা আলোচনা করেছি, এলাকার বিশিষ্ট জনদের সাথেও আলোচনা করেছি। এরও একটা সুষ্ঠু সুন্দর সমাধান ইনশাল্লাহ হবে এবং সেটা খুব অচিরেই হবে। জি, ধন্যবাদ আপনাকে। ছাত্র আন্দোলনের কথা বললেন আপনি, এই ছাত্র আন্দোলনে ইসলামিক আন্দোলনের ভূমিকা কতটুকু ছিল? আলহামদুলিল্লাহ, এখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন ছিল এমন একটা প্রশ্নের। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলটাই একমাত্র রাজনৈতিক শক্তি যারা প্রকাশ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এবং যেদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মানে সেদিন থেকেই কিন্তু আমরা মাঠে ময়দানে মিছিল সমাবেশ, এবং এই সমাবেশ কোনো সাধারণ সমাবেশ না, যেই সমাবেশে আমাদের দলের আমির হজরত পীর সাহেব চরমনাই, বা কোনো সমাবেশে আমাদের দলের সিনিয়র নায়েব আমির মুফতি ফয়জুল করিম সাহেব শায়েখে চরমনাই, ওনাদের নেতৃত্বে মিছিল সমাবেশ, অসংখ্য সমাবেশ করেছি। আপনারা শুনলে অবাক হবেন,
আমাদের একটা সমাবেশে 18 তারিখের একটা যে সমাবেশ, 18 তারিখ না 30 তারিখের একটা সমাবেশ, যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী একটা সমাবেশ ছিল। এই সমাবেশে আমাদেরকে কোথাও দাঁড়াতে দেয় নাই। শেষ পর্যন্ত বাইতুল মুকাররমের উত্তর গেটের সিঁড়িতে গিয়ে যখন আমরা দাঁড়িয়ে ওখানে সমাবেশ শুরু করলাম, সমাবেশের শেষ পর্যায়ে আমাদের মোহতারাম আমির, বঙ্গ অভিভাবক হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায় যখন বক্তব্য শুরু করেছেন, তার বক্তব্য 4-5 মিনিট হয়ে যাওয়ার পরে অতর্কিতভাবে পিছন থেকে তাকে লক্ষ্য করে তাকে হত্যা করবার উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়, আমাদের সমাবেশটাকে পণ্ড করে দেওয়া হয়। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড সহ অসংখ্য বোমা নিক্ষেপ করা হয়েছে। তার সচিত্র প্রতিবেদন মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াগুলো। তার মানে আমরা ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনের সাথে শুধু আমি আরেকটু সংযোগ করি। বিশেষ করে 5 তারিখে গণ অভ্যুত্থানের আগের দিন 4 তারিখ মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের নেতৃত্বে পল্টন থেকে শাহবাগে অংশগ্রহণ করার উদ্দেশ্যে যে লাখো মানুষের মিছিল হয়েছিল, সেই মিছিলটা পরবর্তীতে যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের এই অবস্থান থাকবে, ততদিন পর্যন্ত মনে হয় মানুষের মুখে সেই মিছিলের কথাটা উচ্চারিত হবে। তার কারণ সমন্বয়কদের 9 জন মূল সমন্বয়কের মধ্যে থেকে অধিকাংশ সমন্বয়কদের মুখের ভাষা হলো এরকম, তাদের বক্তব্যটা হচ্ছিল এরকম যে আসলে যেখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, মানে প্রশাসনের সকলে যখন যেভাবে পারছে মানুষদেরকে, ছাত্রদেরকে হত্যা করতেছে, জনতাদেরকে হত্যা করতেছে, এই মুহূর্তে আন্দোলনের সফলতার ভবিষ্যৎ নিয়ে যখন আমরা আতঙ্কিত ছিলাম, ঠিক সেই মুহূর্তে আন্দোলন কি হবে না হবে এটা নিয়ে যখন আমরা আতঙ্কিত, সেই মুহূর্তে মুফতি ফয়জুল করিম সাহেবের নেতৃত্বে লাখো মানুষের মিছিল আমাদের সাথে এসে অংশগ্রহণ করেছে, যেখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যেখানে প্রকাশ্যে আসে নাই, তিনি যখন এসেছেন তখন আমাদের মন বলতেছিল আমাদের এই বিজয় দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। আলহামদুলিল্লাহ সেখানে শাহবাগে গিয়ে বিরোধী যে ছাত্র আন্দোলনে যে তাদের সমাবেশটা চলতেছিল, সেই সমাবেশে মুফতি ফয়জুল করিম সাহেব যে সাহসী বক্তব্য দিয়েছেন এবং যে স্লোগান দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে তার সেই 2-3 মিনিটের বক্তব্যটা ইতিহাস হয়ে থাকবে যুগের পর যুগ পর্যন্ত। এবং পরের দিন যেদিন 5 তারিখ যেদিনকে অভ্যুত্থানটা হলো, আপনি খেয়াল করবেন, মনে আছে আপনার, সেদিনকে সরকার তার আগের দিন রাত্রে থেকেই কারফিউ দিয়েছিল। সেই কারফিউ ভেঙে 11টা, সাড়ে 11টার পরেই, দিন 11টা, সাড়ে 11টার পরেই মুফতি ফয়জুল করিম সাহেবের নেতৃত্বে কিন্তু আমরা সেই শাহবাগের উদ্দেশ্যে পল্টন থেকে আবার হাজার হাজার মানুষের মিছিল নিয়ে, কারফিউ ভঙ্গ করে আমরা মিছিল নিয়ে সেখানে গিয়েছিলাম। আমরা দেখেছি এটা যে আপনারা কাজ করেছেন, কিছুটা দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের 18 জন কর্মী, নেতা কর্মী, 18 জন নেতা কর্মী এই আন্দোলনে আমাদের শহীদ হয়েছে, জীবন দিয়েছে। 18 জন শহীদ। 18 জন, জি। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে জামাত ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই, এরকমটা আমাদের লোকমুখে শোনা যায়। আসলেই জামাত ইসলামের সাথে আপনাদের জোট, আপনাদের দল কি কোনো জোট হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনি কি মন্তব্য দিবেন? আর কেরানীগঞ্জে যারা জামাত ইসলামের সাথে আছে, তাদের সাথে আপনাদের কেরানীগঞ্জের একজন ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত আছেন এবং আপনি হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনও করেছেন ঢাকা 2 আসনে। কেরানীগঞ্জে জামাত ইসলামীদের সাথে আপনাদের দলের সম্পর্কটা কেমন, যদি দর্শকদেরকে বলেন। প্রথমে একটা কথা বলি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এমন একটা রাজনৈতিক দল, শুধু জামাত ইসলাম না, বামপন্থী রাজনীতি বাংলাদেশে যারা করেন তাদের সাথেও সুসম্পর্ক করে আমরা আন্দোলনের বা রাজনৈতিক কর্মসূচিগুলো আমরা পালন করে থাকি। এবং আমরা মনে করি আমরা ইসলাম কায়েমের জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। আজকে তারা অন্য দলে থাকলেও ভবিষ্যতে আমাদের দলে আসবে না, এর গ্যারান্টি কি? মানে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আসলে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই, জনগণের মুখে যে এবং সকলের সাথে একটা সমন্বয় আছে। তবে জনগণের কাছে বা মুখে আমরা যে কথাটা শুনি, আপনি যে কথাটা বললেন, এটা একটা প্রশ্ন থেকেই যায়। দেখেন, রাজনৈতিকভাবে জামাত ইসলামের সাথে আমাদের কোনো সমস্যা নাই। আমরা রাজনৈতিকভাবে অসংখ্যবার আমাদের কেন্দ্র নেতাদের সাথে, আমির, নায়েবে আমিরদের সাথে জামাত ইসলামের বৈঠক হয়েছে, এই সচিত্র প্রতিবেদন পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, আছে, মানে এই ধরনের মানে সম্পর্ক আছে। তবে বিতর্গত রাজনৈতিক ঐক্য হওয়ার জন্য বা নির্বাচন কেন্দ্রিক ঐক্য হওয়ার জন্য কিছু আদর্শের কিছু পলিসি থাকে, সেই আদর্শের পলিসিটা সমন্বয় না হওয়ার কারণেই হয়তো মানে অতীতে আমাদের সেই ঐক্যটা জামাত ইসলামের সাথে হয় নাই। তার অর্থ এই না যে ভবিষ্যতে জামাত ইসলামের সাথে আমাদের ঐক্য হওয়া কোনো সম্ভাবনা নাই, এরকম না, হতেও পারে। কেরানীগঞ্জে আপনাদের সাথে সম্পর্ক কেমন? কেরানীগঞ্জে যারা জামাত ইসলামের যে সকল ভাইরা মূল দায়িত্ব পালন করেন, অনেকের সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক আছে এবং অনেকের সাথে আজকেও
আজকেও মানে 3টার পরে জামাত ইসলামের একজন ইউনিয়নের দায়িত্বশীল আমার বাসায় গিয়েছিলেন, কথা হয়েছে, এবং থানা কমিটির বেশ কয়েকজন দায়িত্বশীলের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। তবে রাজনৈতিকভাবে যেহেতু দীর্ঘদিন তারা মানে আত্মগোপনে থেকেই কার্যক্রম পরিচালনা করেছেন, সেই হিসাবে রাজনৈতিকভাবে তাদের সাথে আমরা বসছি, এটা প্রকাশ হয় নাই, কিন্তু ব্যক্তিগত সুসম্পর্ক সকলের সাথেই আমাদের আছে আলহামদুলিল্লাহ। আপনার কি দেখতে পাচ্ছেন যে আমাদের কেরানীগঞ্জ বলেন, বিভিন্ন জায়গায় বলেন, এখন কি চাঁদাবাজি কি হচ্ছে? দেখুন, বিগত দিনগুলোতে মানে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, আমি মনে করি 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে চাঁদাবাজিটা কোনো অংশে কম না। আপনাদের এই অফিসের পাশেই আমাদের কদমতলীর আমাদের কেরানীগঞ্জের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই কদমতলী চত্বর। এই কদমতলী চত্বরে সিএনজি ড্রাইভাররা এবং অনেক এই স্থানে যাদের অবস্থান, তারা অনেকেই চোখের পানি ফেলে আমার কাছে অভিযোগ আকারে তারা বলেছেন যে আগে আমরা একটা সিএনজির জন্য 150 টাকা দৈনিক চাঁদা দিতাম, এখন 200 টাকা করে নিচ্ছে। আশেপাশে যারা ব্যবসা করেন তারা কিন্তু ঠিকই নিয়মিত চাঁদা দিচ্ছে। জহির সাহেব, আপনাকে একটু থামাচ্ছি, এই টাকাটা কারা নিচ্ছেন? হ্যাঁ, কারা নিচ্ছে? জি। আমি আসলে এটা যেহেতু 2-3 দিন আগেই এই খবরগুলো আমরা পেয়েছি, এটা কারা নিচ্ছে এগুলো সঠিকভাবে দেখার সুযোগ আমার হয় নাই। তবে আমি আপনার মাধ্যমে আজকে এই কেরানীগঞ্জের আলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কেরানীগঞ্জবাসীকে এবং যারা এই অঞ্চলে যারা ব্যবসা করেন তাদের সকলকে আশ্বস্ত করতে চাই, এই চাঁদাবাজদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো যেরকম মানুষকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে যেরকম আন্দোলন হয়েছিল, এই চাঁদাবাজ কেরানীগঞ্জকে চাঁদাবাজ মুক্ত করবার জন্য আমরা লাঠি হাতে আবার কেরানীগঞ্জের মাঠে আমরা আবার রাজপথে নামবো এবং চাঁদাবাজ মুক্ত করব, সেটা যেভাবে হোক প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সেই কাজগুলো করব। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কেরানীগঞ্জের আলো অনুষ্ঠান আপনারা দেখবেন, আমরা আসব আগামী কোনো অনুষ্ঠানে সম্মানিত এক অতিথি নিয়ে। সেই পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকবেন। কফি আড্ডায় আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা 2 আসনের নির্বাচন আপনি করেছিলেন হাত পাখা প্রতীক নিয়ে। আপনার জনগণকে উদ্দেশ্য করে 30 সেকেন্ডে যদি কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। তো শেষ পর্যন্ত সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমার ঢাকা 2 আসনের সর্বস্তরের জনগণের প্রতি আমি আহ্বান জানাবো যে বিগত 5ই আগস্টে আমরা যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে নতুনভাবে স্বাধীন করেছি, সেখানে সবচেয়ে বড় শক্তি আপনারা ছিলেন আমাদের পাশে। ভবিষ্যতেও এই দেশকে আরও বেশি সুন্দর করবার জন্য, দেশের সকল মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আবারও কোনো আন্দোলন সংগ্রামে আপনাদেরকে পাশে পাবো। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের নিয়মতান্ত্রিক সকল কর্মসূচি, সকল আন্দোলন সংগ্রামে আপনারা অতীতের মতো ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশা আপনাদের কাছে আমরা করছি। সেই সাথে সাথে আমার পক্ষ থেকে এবং আমার দলের চেয়ারম্যান, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান হযরত পীর সাহেব হুজুর চরমুনাই দামাত বারাকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে আমাদের ঢাকা 2 আসনের সর্বস্তরের জনগণের প্রতি সংগ্রামী সালাম এবং অভিবাদন জানিয়ে আমি শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।